হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের প্রথম গল্প আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রথম পর্ব আপলোড করে দিয়েছি, তোমরা একটু প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখে নাও, তারপরে আমরা দ্বিতীয় পর্বটা শুরু করব। তোমাদের পাঠ্য বইয়ের 4 পাতার মাঝখান থেকে আমাদের আজকের গল্প শুরু হবে। গল্পের আগের অংশে আমরা জেনেছি আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট অর্থাৎ অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু পেশাগতভাবে কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেননি। তিনি কিন্তু নিছক পরিস্থিতির চাপে আমাদের এই পেশাটা নিতে বাছাই করে নিতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে, তো কেন তিনি তার গ্রাম ছেড়ে এত দূরে এসে এই পেশাতে যোগদান করেছেন সেটা সম্পর্কে এবার আমরা জানব। কি বলছে দেখা যাক। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল, অর্থাৎ তার একটি কার্য বিশ্লেষণ রয়েছে। অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা, আর ওয়ার্কিং মানে কাজ, অর্থাৎ কাজকে তিনি বিশ্লেষণ করে শিখেছেন। অফ ম্যানকাইন্ডস ট্রাবল, ম্যানকাইন্ডস মানে মনুষ্য জাতির, আর ট্রাবল মানে সমস্যা, অর্থাৎ মানব জাতির যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু তার কাজের বিশ্লেষণের মাধ্যমেই সে শিখেছে। মানুষের সমস্যা কী কী হতে পারে? ম্যারেজ, অর্থাৎ কারোর বিবাহ হচ্ছে না বা বিয়ের পরের কোনো সমস্যা। মানি, টাকা পয়সার সমস্যা, যেটা তো প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই হয়ে থাকে। অ্যান্ড দ্য ট্যাঞ্জেলস অফ হিউম্যান টাইজ, এবং ট্যাঞ্জেলস মানে কিন্তু জটিলতা, অফ হিউম্যান টাইজ মানে মানুষের যে সম্পর্ক। এখানে টাইজ মানে অ্যাকচুয়ালি বন্ধন, এখানে কিন্তু সম্পর্কের কথা বলা হচ্ছে। মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, অর্থাৎ সম্পর্কের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, ঠিক আছে, বা নানা রকমের যে সে সমস্যা, মানব সম্পর্কের সমস্যা, সেগুলোর সম্পর্কে কিন্তু সে খুব ভালো করে বিশ্লেষণ করেছে। লং প্র্যাকটিস, অর্থাৎ দীর্ঘ অনুশীলন। অ্যান্ড হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। হ্যাড শার্পেন, এটা কোন টেন্সে আছে বলো তো? এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ নিখুঁত করেছে। শার্পেন মানে অ্যাকচুয়ালি ধারালো করা, এখানে আমরা বলতে পারি নিখুঁত করা। হিজ পারসেপশন মানে কিন্তু উপলব্ধি, অর্থাৎ তার উপলব্ধিকে আরও নিখুঁত করেছে, সে খুব ভালো করে প্রেডিকশানটা করতে পারে। উইদিন 5 মিনিটস, দেখো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। উইদিন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, অর্থাৎ সে বুঝে ফেলতো যে ভুলটা কি হয়েছে, অর্থাৎ সেই মানুষটার সঙ্গে তার প্রবলেমটা কি, সেটা কিন্তু 5 মিনিট সময় দিলেই সে তার দিকে তাকিয়ে বলে দিতে পারত। এটা কিন্তু তার দীর্ঘ অনুশীলনের ফলেই হয়েছে। হি চার্জ 3 পয়সে, এখান থেকেও দাগ দিয়ে নাও, এখান থেকেও কোয়েশ্চেন আসবে, অর্থাৎ সে কিন্তু 3 পয়সা করে নিত পার কোয়েশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন পিছু। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, এবং তিনি কি করতেন? তিনি তার মুখ খুলতেন না। নেভার ওপেন্ড হিজ মাউথ, অর্থাৎ তিনি কখনো তার মুখ খুলতেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, টিল মানে যতক্ষণ না পর্যন্ত, দ্য আদার মানে অপরজন, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাছে যে এখানে আদার বলতে কিন্তু তার কাস্টমারের কথা বলা হয়েছে, অর্থাৎ তার যে কাস্টমার যতক্ষণ না পর্যন্ত হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট ধরে কথা বলছেন, তার কথা বলা 10 মিনিট হয়ে যাবে, তারপরে কিন্তু অ্যাস্ট্রোলজার তার সম্পর্কে প্রেডিকশনটা করবে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা কিনা তাকে যোগান দিত। প্রোভাইডেড মানে যোগান দেওয়া। হিম এনাফ স্টাফ, এনাফ মানে যথেষ্ট, আর স্টাফ মানে কিন্তু এখানে উপাদান। ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস, এখানে দাগ দিয়ে রাখো। এবং সেই উপাদান থেকে কিন্তু, অর্থাৎ যে কথাগুলো সেই তার কাস্টমারের কাছ থেকে সে পেত 10 মিনিট কথা বলার পরে, সে সেখান থেকে কিন্তু এ ডজন অ্যান্সার্স মানে 1 ডজন মানে 12টা উত্তর সে দিয়ে দিতে পারতো, অ্যান্ড অ্যাডভাইসেস, এবং তাকে কিছু উপদেশও কিন্তু দিয়ে দিতে পারতো। তাহলে এই প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। কী কী কোয়েশ্চেন আসবে? প্রতিটা প্রশ্ন পিছু অ্যাস্ট্রোলজার ক টাকা করে চার্জ করতো? 3 পয়সা করে, ঠিক আছে। এবং তিনি তার যে সামনে তার কাস্টমার আসতো তাকে কতক্ষণ বলার সুযোগ দিত? প্রায় কিন্তু ফর অ্যাট লিস্ট মানে অন্ততপক্ষে তাকে 10 মিনিট বলার সুযোগ দেবে, যার ফলে সেই তার কথার মধ্যে থেকেই কিন্তু সে কিছু উপাদান পেয়ে যাবে, যে উপাদান থেকে মানে তার কথার থেকেই কিন্তু সে তার উত্তরগুলো তৈরি করে নেবে, এবং সেখান থেকে প্রায় 1 ডজন উত্তর তাকে সে দিয়ে দিতে পারতো, এবং কিছু উপদেশও দিয়ে দিত। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিমস পাম, অর্থাৎ সে কী করতো? তখন সে সেই ব্যক্তিটিকে টোল্ড দ্য পার্সন বিফোর হিম, তার সামনের সেই ব্যক্তিটিকে সে বলতো, মানে তার কাস্টমারকে সে বলতো। গেজিং মানে কি? একদৃষ্টে তাকিয়ে থাকা। অ্যাট হিজ পাম, পাম মানে হাতের তালু, উচ্চারণটা কিন্তু পালম নয়, এলটা কিন্তু সাইলেন্ট ওয়ার্ড, পাম। তার হাতে তালুর দিকে তাকিয়ে সে কী বলবে? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্টস,
যাই হোক না কেন তুমি কিন্তু যে চেষ্টাটা দিচ্ছ তোমার কাজের মধ্যে তার কিন্তু ভালো রেজাল্ট, পুরোপুরি রেজাল্টটা তুমি পাচ্ছ না, ফলাফল ভালো হচ্ছে না। অর্থাৎ তুমি চেষ্টা করে যাচ্ছ খুব, কিন্তু তুমি ফলাফল পাচ্ছ না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সবারই প্রবলেম, এবং আমাদের মনের মধ্যে এটাই সবসময় থাকে যে আমি এত খেটে যাচ্ছি, এত কাজ করছি, কিন্তু তার রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে, সুতরাং যাকেই বলি না কেন এটা, সে ভাববে যে হ্যাঁ সত্যিই তো আমার সঙ্গে এরকমই তো হচ্ছে, আমি এত খাটছি কিন্তু আমার রেজাল্ট পাচ্ছি না। ঠিক আছে, 9 out of 10 were disposed to agree with him, অর্থাৎ 10 জনের মধ্যে 9 out of 10, এখান থেকে দাগ দিয়ে রাখো, 9 out of 10 মানে 10 জনের মধ্যে 9 জনই ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম। ডিসপোজ মানে হচ্ছে কি রাজি হয়ে যাওয়া। ঠিক আছে, ডিসপোজড টু এগ্রি উইথ হিম অর্থাৎ তার সঙ্গে, তার কথাতে রাজি হয়ে যেত। ঠিক আছে, এগ্রি মানেও কিন্তু রাজি হওয়া, তার কথায় রাজি হয়ে যেত। ঠিক আছে, যে হ্যাঁ আপনি তো ঠিকই বলছেন, আমি এত চেষ্টা করছি কিন্তু সেরকম ফল পাচ্ছি না। ঠিক আছে, এই যে 9 out of 10, এটা থেকে কোয়েশ্চেন আসবে, বলবে যে কত পার্সেন্ট মানুষ অ্যাস্ট্রোলজারের এই প্রেডিকশানে রাজি হয়ে যেত বা তার কথার সঙ্গে সহমত পোষণ করতো। তাহলে 9 out of 10 মানে কত পার্সেন্ট হচ্ছে? 90%। কিন্তু আনসার থাকবে 80%, 90%, 70%, উত্তর কিন্তু 90% হবে। ঠিক আছে, অর হি কোয়েশ্চেন্ড, অথবা তিনি তাকে প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ। বলছে আচ্ছা আপনার পরিবারে কি এমন কোনো মহিলা রয়েছে? ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কি এমন কোনো মহিলা রয়েছে? মেবি, হ্যাঁ হতে পারে, ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, সে হয়তো আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয়, আপনার নিকট কেউ না হলেও হয়তো হতে পারে আপনার পরিবারে আপনার দূর সম্পর্কে কোনো একজন আত্মীয় রয়েছে, কোনো এক মহিলা, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে কিনা তোমার প্রতি একেবারেই খুশি নয়। ওয়েল ডিসপোজড, এখানে ডিসপোজড মানে কিন্তু খুশি হওয়া, দুটো সেন্সে এখানে ইউজ হয়েছে ডিসপোজড কথাটা। দেখো এখানে হয়েছিল ডিসপোজ মানে রাজি হওয়া, আর এখানে ডিসপোজ মানে কিন্তু খুশি হওয়া। নট ওয়েল ডিসপোজড মানে সে কিন্তু খুশি নয়, টুয়ার্ডস ইউ মানে তোমার প্রতি, মানে তোমাকে দেখলেই তার রাগ, বা তোমার পিছনে সে চেষ্টা করে তোমার কি করে ক্ষতি করা হয়, ক্ষতি করা যাবে। এই রকম কি তোমার পরিবারে কেউ আছে? হয়তো কারোর সঙ্গে কথার সঙ্গে মিলে গেল, সে বলবে হ্যাঁ হ্যাঁ তাই তো, এইরকম আছে আমার সেই কোন এক দুঃসম্পর্কের আত্মীয়, সে আমার সব সময় ক্ষতি চায়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে কী করতো? অ্যানালিসিস অফ ক্যারেক্টার, তার চরিত্রের বা ব্যক্তিত্বের সে বিশ্লেষণ করতো, মানে তার পার্সোনালিটি নিয়ে সে তখন কিছু কথা বলবে। কি বলবে দেখা যাক, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, অর্থাৎ মোস্ট অফ ইউর ট্রাবলস, তোমার যত সমস্যা, ট্রাবল মানে এখানে কিন্তু সমস্যা, আর ডিউ টু, ডিউ টু কথাটার মানে হলো কারণে, ডিউ টু ইউর নেচার অর্থাৎ তোমার স্বভাবের কারণে, তোমার যে ক্যারেক্টার, এখানে নেচার মানে স্বভাব বা ক্যারেক্টার, তোমার স্বভাবের কারণেই কিন্তু তোমার জীবনে এই সমস্ত সমস্যাগুলো চলে আসছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তাহলে তাই বলি যে হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, স্যাটার্ন মানে এখানে শনি, ওই যে বলে না তোমার মাথায় শনি ভর করেছে, তখন অ্যাস্ট্রোলজার বলছে আমি তাই বলি তোমার সাথে শনি কেন রয়েছে, হোয়ার হি ইজ যেখানে তার, যেখানে সে আছে, শনিটা তো এখানে থাকার কথা নয়, তোমার স্বভাবের জন্য শনি, শনি ভর করেছে তোমার মাথায়। ইউ হ্যাভ অ্যান ইমপেসিয়াস নেচার, ইমপেসিয়াস মানে কি দুর্দণ্ড প্রতাপ, মানে প্রচণ্ড মানে অ্যারোগেন্ট, ঠিক আছে, যাকে দেখলে সবাই ভয় পায়, সেটাকেই বলছে এখানে ইমপেসাস নেচার। ইমপেসাস মানে কি বলবে? দুর্দণ্ড প্রতাপ। ঠিক আছে, তোমার ব্যক্তিত্বটা বা তোমার স্বভাবটা অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ। অ্যান্ড রাফ এক্সটেরিয়র, এবং তুমি বড্ড গুরুগম্ভীর স্বভাব। রাফ মানে এখানে বলতে পারো গুরুগম্ভীর। ঠিক আছে, এক্সটেরিয়র মানে স্বভাব, অর্থাৎ যদি হয়তো কোনো একজন মানুষ মিনমিনে, ঠিক আছে, তার পার্সোনালিটি ঠিকঠাক মতো নেই, কিন্তু যদি কেউ তাকে বলে তোমার স্বভাবটা তুমি অত্যন্ত প্রভাবশালী, দুর্দণ্ড প্রতাপ, এবং তোমার যে এক্সটেরিয়র মানে তোমার স্বভাবটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুগম্ভীর, তাহলে সেও খুশি হয়ে যাবে, কারণ আমরা সবাই নিজের সম্পর্কে সবসময় ভালো ভালো ভাবতে চেষ্টা করি। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, অর্থাৎ এন্ডিয়ার মানে পছন্দ করা, ঠিক আছে, ডিয়ার সেখান থেকে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ডিয়ার্ড। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, অর্থাৎ এই কথাটাই কিন্তু সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে ধরে নেয়, অর্থাৎ তারা এটাকে পছন্দ করতে থাকে এই কথাটা। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ আমাদের মধ্যে যে সব থেকে মাইল্ড থেকে কিন্তু মাইল্ডেস্ট কোন ডিগ্রি, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, কারণ তার আগে দেখো দা আর্টিকেল ব্যবহার করা হয়েছে। ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, অর্থাৎ আমাদের মধ্যে যার স্বভাব সব থেকে কোমল, লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়র, সে এটা ভাবতে খুব ভালোবাসে যে তার যে এক্সটেরিয়রটা, এক্সটেরিয়র মানে স্বভাব, সেটা অত্যন্ত ভীতিপ্রদ,
ফরবিডিং মানে একটু ভীতিপ্রদ, ভয় ধরানো, যেটা দেখলে লোকে ভয় পাবে। অ্যাকচুয়ালি ফরবিডিং মানে কিন্তু নিষেধ করা, এখানে বলবে ভীতিপ্রদ, অর্থাৎ তার স্বভাবটা ভীতিপ্রদ, এটা আমরা সবাই ভাবতে ভালোবাসি, ঠিক আছে। দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। এইবারে কি হচ্ছে, যে নাট ভেন্ডার ছিল, নাট ভেন্ডার মানে সেই বাদাম বিক্রেতা যে কিনা ভাজা বাদাম বিক্রি করছিল। ব্লিউ আউট, প্রেজেন্ট টেন্স ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া। হিজ ফ্লেয়ার, ফ্লেয়ার মানে কি ছিল, সেই মশাল বা জ্বলন্ত যে আলোটা, সেই মশালটা সে কিন্তু নিভিয়ে দিল। অ্যান্ড রোজ টু গো হোম, রাইজের পাস্ট টেন্স রোজ মানে উঠে দাঁড়ানো, টু গো হোম সে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। আর এই যে সে আলো নিভিয়ে উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য, এটাও কিন্তু একটা সিগন্যাল ছিল, মানে সংকেত ছিল, কার জন্য, ফর দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ সেই জ্যোতিষীর জন্য, টু বান্ডেল আপ টু মানে তাকেও সব বান্ডিল মানে বাঁধা ছাড়া করতে হবে, তাকেও উঠতে হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসবে যে কোনটা দেখে, কোন ইনসিডেন্টটা হওয়ার পরে আমাদের অ্যাস্ট্রোলজার বাড়ি যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিত। তাহলে কিন্তু কখন, যখন নাট ভেন্ডার তার আলোটা নিভিয়ে দিত। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট। কেন তাকে গুটিয়ে নিতে হতো, বিকজ ইট লেফট হিম ডার্কনেস, এই আলোটা নিভে গেল, এর ফলে তো সে অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কিন্তু ছাড়া বা ব্যতীত, মানে একমাত্র একটা জিনিস, সেটা জায়গাটা অন্ধকার হয়ে যেত, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা কি, ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট অর্থাৎ একটা ছোট্ট আলোর রশ্মি, স্যাপ্ট মানে কিন্তু একটা আলোর রশ্মি, অফ গ্রিন লাইট অর্থাৎ সবুজ একটা আলোর ছোট্ট রশ্মি কিন্তু সেখানে এসে পড়তো, ঠিক আছে। পুরোপুরি অন্ধকার, শুধুমাত্র একটা ছোট্ট সবুজ আলোর রশ্মি সেখানে এসে পড়তো। ভালো করে মনে রাখবে, এই প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার, যেটা কি না পথ ভুল করে, স্ট্রে, স্ট্রে মানে কিন্তু পথভ্রষ্ট হয়ে আসা। হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অর্থাৎ কোনো একটা জায়গা থেকে পথভ্রষ্ট হয়ে সেই আলোটা যেন সেখানে এসে পড়েছে, অর্থাৎ তার আলোর যে উৎসটা সেটা কোথায় এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সেই আলোটা এসে তার সামনে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ তার মাটিতে পড়েছে, ঠিক আছে, তার সামনে। হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফার্নিলা, ঠিক আছে। তাহলে সে কী করলো, পিকড আপ মানে তুলে নেওয়া, হিজ কাউরি সেলস মানে সেই কড়িগুলোকে তুলে নিল, অ্যান্ড ফার্নালিয়া, প্যারাফার্নালিয়া মানে হচ্ছে সাজ সরঞ্জাম, তার সমস্ত উপকরণগুলো। পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসবে সেই তার উপকরণগুলো কী কী ছিল, ঠিক আছে। সেই এ ডজন কাউরি সেলস ছিল, হ্যাঁ, তারপরে স্কোয়ার পিস অফ ক্লথ ছিল, তারপরে একটা নোটবুক ছিল, তারপরে বান্ডেল অফ পামাইরা রাইটিং ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে তার সমস্ত সাজ সরঞ্জামগুলোকে সে গুছিয়ে নিল, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন্টু হিজ ব্যাগ, এবং সে কী করলো, সেই জিনিসপত্রগুলো গুটিয়ে নিয়ে তার ব্যাগের মধ্যে ঢোকাতে শুরু করলো। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন কি হলো, সেই গ্রিন স্যাপ্ট অফ লাইট মানে সেই সবুজ যে আলোর লেখাটা, সে রেখা, ওয়াজ ব্লটেড আউট, ব্লটেড আউট মানে আমরা কি বলবো, মুছে যাওয়া, ঠিক আছে, সেটা আলোর রেখাটা ধীরে ধীরে মুছে গেল, ঠিক আছে। কেন, কারণ হয়তো মেবি সেই আলোটা যেখান থেকে পড়ছে তার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে, যার ফলে আলোটা আড়াল হচ্ছে, তো সেই জন্য সেই আলোটা মুছে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, সে তখন কি করলো, হি লুকড আপ, সে মাথাটা তুলে তাকালো, সে তো জিনিসপত্র মন দিয়ে গুছোচ্ছিল, তো যখন দেখলো যে আলোটা আড়াল হলো তখন সে মাথা তুলে তাকালো। অ্যান্ড স এবং দেখেছিল, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, যে তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। এই যে স্ট্যান্ডিং এটা কিন্তু পার্টিসিপেল। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, সে তখন অনুমান করলো, সেন্সড মানে এখানে আন্দাজ করা বা অনুমান করা, সে অনুমান করলো দ্যাট ইট ওয়াজ এ পসিবল ক্লায়েন্ট, পসিবল মানে সম্ভাব্য একজন ক্লায়েন্ট বা খদ্দের এসছে তার। অ্যান্ড সেইড এবং সে বলল, ইউ লুক সো কেয়ার ওর্ন মানে হলো দুশ্চিন্তাগ্রস্ত, অর্থাৎ সেই লোকটিকে দেখে অ্যাস্ট্রোলজার কি প্রেডিকশন করলো, বললো যে ইউ লুক সো কেয়ারওয়েন, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব দুশ্চিন্তাগ্রস্ত, তুমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, অর্থাৎ সে কি বলছে, ইট উইল ডু ইউ গুড অর্থাৎ তোমার খুব ভালো হবে, টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, অর্থাৎ এখানে কিছুক্ষণের জন্য তুমি একটু বসো এবং আমার সঙ্গে গল্প করো,
দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই। গ্রাম্বল মানে অ্যাকচুয়ালি ঘোঁত ঘোঁত করা, ঠিক আছে। দ্য আদার গ্রাম্বলড মানে সেই অন্যজন একটু ঘোঁত ঘোঁত করে বলে উঠলো বা অভিযোগের সুরে বলে উঠলো সাম ভেগ রিপ্লাই। ভেগ মানে হচ্ছে আবছা বা অস্পষ্ট, অস্পষ্ট কিছু একটা উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভাইটেশন। অ্যাস্ট্রোলজার তখন কি করলো, আমাদের জ্যোতিষী, সে একটু প্রেজড মানে জোর দিয়ে আবার তাকে আমন্ত্রণ জানালো, ঠিক আছে। প্রথমে তো এমনি ইনভাইট করেছিল তার সঙ্গে কথা বলার জন্য, আবার একটু জোর দিয়ে তাকে আমন্ত্রণ জানালো। whereupon the other thrust his palm under his nose। এবং কি হলো, whereupon মানে ততক্ষণে, whereupon মানে ততক্ষণে, দ্য আদার থ্রাস্ট হিজ পাম, থ্রাস্ট মানে অ্যাকচুয়ালি গুঁজে দেওয়া, হিজ পাম আন্ডার হিজ নোজ, পাম মানে কি হাতের তালু, তার নাকের তলায় অর্থাৎ জ্যোতিষীর নাকের তলায় তার হাতটাকে প্রায় গুঁজে দিল, অর্থাৎ মুখের কাছে হাতটাকে ঠেলে দিল, ঠিক আছে, নিজের হাতটা বাড়িয়ে দিল। সেইং এবং বলছে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। আচ্ছা, আপনি তো নিজেকে জ্যোতিষী মনে করেন তাই তো, আপনি তো বলেন যে আপনি জ্যোতিষী। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড। অ্যাস্ট্রোলজারে কিন্তু মনে হলো যেন এই লোকটা যেন তাকে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে। তো সে যখন মনে হলো যেন সেই লোকটা তাকে চ্যালেঞ্জ করছে সেড এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট। এবং সে কী করলো, সেই অ্যাস্ট্রোলজার টিল্টিং মানে একটু কাত করে ধরা, টিল্টিং দ্য আদার্স পাম মানে অন্য ব্যক্তিটির যে হাতটা রয়েছে সেটা আলোর দিকে একটু কাত করে ধরলো, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, ওই যে আলোর সবুজ রশ্মিটা এসেছিল সেই দিকটা একটু কাত করে তার হাতটা ধরলো। ইয়োর্স ইজ এ নেচার, বলছে আচ্ছা তোমার স্বভাবটা হলো ওই যে জ্যোতিষীর সেই মুখনিসৃত বাণী যেটা কিনা সবার ক্ষেত্রে মিলে যায়, যে তোমার স্বভাবটা একটু গুরুগম্ভীর টাইপের ইত্যাদি ইত্যাদি। তো সবে সে তার সেই বুলিটা আওড়াতে যাবে তখন বলছে, ও স্টপ দ্যাট, দ্য আদার সেড। অন্যজন তাকে একটু ধমকি দিয়ে থামিয়ে দিল, বলছে, আরে থামো তো মশাই, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে মূল্যবান কিছু বলো। ওর্থ ওয়াইল মানে হলো মূল্যবান। টেল মি সামথিং ওর্থ ওয়াইল অর্থাৎ আমাকে দামি কিছু বলো, কিছু মূল্যবান বলো, ওসব শেখানো বলি আমাকে বলতে হবে না। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের যে বন্ধু অর্থাৎ আমাদের ফ্রেন্ড বলতে এখানটায় কিন্তু কে, আমাদের অ্যাস্ট্রোলজার বন্ধু, সে কিন্তু মনে হলো তার আঁতে ঘা লেগেছে। পিকড মানে আঁতে ঘা লাগা, সে কিন্তু তার মনে হলো যে তার আঁতে ঘা লেগেছে। আই চার্জ অনলি 3 পয়সা পার কোয়েশ্চেন, তখন সে বলেই দিল তাকে যে আমি কিন্তু প্রতি প্রশ্নের জন্য কত পয়সা করে চার্জ করি, 3 পয়সা করে, আমাকে কিন্তু যদি তুমি তোমার প্রশ্নের উত্তর দিই তাহলে 3 পয়সা দিতে হবে। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, আর সেই পয়সার বিনিময়ে হোয়াট ইউ গেট তুমি যেটা পাবে, অট টু বি গুড এনাফ অবশ্যই করে, অট টু কিন্তু এটা একটা মডাল ভার্ব, এর মানে হচ্ছে অবশ্যই, অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি অর্থাৎ যে টাকাটা তুমি দেবে সেই টাকার পক্ষে যথেষ্টই হবে তুমি, ঠিক আছে, তুমি ঠিকঠাক জিনিসই পাবে। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ পাম, আর এই কথাটা বলতেই সেই অপর ব্যক্তিটা, এখানে আদার বলতে সেই যে আগন্তুক, সে স্ট্রেঞ্জার যে এসেছিল, সে তার হাতটাকে তার সেখান থেকে তুলে নিল, অর্থাৎ জ্যোতিষীর মুখের কাছ থেকে হাতটাকে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, সে তখন কী করলো, তার পকেট থেকে অ্যান আনা, দেখো এখান থেকে কোয়েশ্চেন আসবে, সে ক আনা বের করেছিল, অ্যান আনা, 1 আনা বের করেছিল, এবং ফ্লাং ইট আউট টু হিম, ফ্লাং মানে নিক্ষেপ করা, ছুঁড়ে দেওয়া, সে সেটাকে কি করলো, সেই জ্যোতিষীর দিকে ছুঁড়ে দিল, ঠিক আছে। সেইং, এবং সে বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, দেখো তোমাকে কিন্তু জিজ্ঞেস করার মতো কিছু প্রশ্ন আমার রয়েছে, আমি প্রশ্নগুলো তোমাকে করব। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি ধাপ্পা দিচ্ছ, ব্লাফিং মানে অ্যাকচুয়ালি ধাপ্পা দেওয়া, আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি ধাপ্পা দিচ্ছ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তোমাকে কি করতে হবে, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে ওই আনাটা মানে যে আনাটা আমি তোমাকে দিচ্ছি, আনা মানে কিন্তু এখানে তখনকার দিনে মানে প্রাচীনকালে যে মুদ্রাটা ছিল, ঠিক আছে, 1 আনা 2 আনা, সেটাকেই এখানে আনা বলছে। তাহলে ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট অর্থাৎ সুদ সমেত কিন্তু ওই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে আমাকে, ঠিক আছে, যদি তুমি মিথ্যে কথা বলো বা বানিয়ে বানিয়ে বলো, আমি যদি ধরতে পারি। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, আমাদের বন্ধু জ্যোতিষী তখন কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, ইফ মানে যদি, ইউ ফাইন্ড মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি,
স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, অর্থাৎ আমার উত্তর যদি তোমার সন্তোষজনক মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 টাকা দিতে পারবে? অর্থাৎ জ্যোতিষী কিন্তু এখানে সেই আগন্তুকের কাছে 5 টাকা চেয়ে বসলো। পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রথমে জ্যোতিষী বলেছে যে তার প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু 3 পয়সা করে সে নেয়। আমাদের অ্যাস্ট্রোলজার বন্ধু তার পকেট থেকে 1 আনা বের করেছিল এবং সে বলেছিল যে যদি তুমি উত্তর ঠিকঠাক না দাও তাহলে কিন্তু সুদ সমেত আমাকে ওই 1 আনাটা ফেরত দিতে হবে। তখন আমাদের জ্যোতিষী বন্ধু তাকে বলছে, এর আগে একটা প্রস্তাব দিল তাকে যে যদি আমি তোমাকে স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারি তাহলে তুমি কি আমাকে 5 টাকা দিতে পারবে, সেইটা আগে বলো। নো, সেই আগন্তুক বা স্ট্রেঞ্জার সে কি বলে বসলো যে না, আমি 5 টাকা দিতে পারবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তখন জ্যোতিষী একটু বার্গেনিং চলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, দর কষাকষি চলছে। তখন জ্যোতিষী বলছে উইল ইউ গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দিতে পারবে? 5 টাকা দিতে না পারো, 8 আনা কি দিতে পারবে, সেইটা বলো আগে। ঠিক আছে, দেখো এটা কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে যখনই কোনো একটা ভার্ব থাকবে সেটাকে জাস্ট তুলে সাবজেক্টের আগে বসিয়ে দিলে ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে আমরা যদি উইলটাকে নিয়ে ইউ এর পরে বসিয়ে দিই তাহলে এটা কিন্তু একটা অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ইউ উইল গিভ মি 8 আনাস। ঠিক আছে, এগুলো আমরা গ্রামার সেকশনে শিখবো। চলে এসি পরের প্যারাতে। অল রাইট, ঠিক আছে, আমাদের যে আগন্তুক সে বলল কি ঠিক আছে, তার প্রস্তাবে রাজি হলো। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, অর্থাৎ সে বলছে কি প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস, আমাকে তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে, প্রোভাইড মানে অ্যাকচুয়ালি যোগান দেওয়া, এখানে দেওয়া অর্থে ব্যবহার কথাটা বলা হয়েছে। ইউ গিভ মি টুয়াইস, তুমি আমাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাকে 8 আনা দেবো, যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে না পারো আমাকে কিন্তু 16 আনা ফেরত দিতে হবে। অ্যাজ মাচ ইফ ইউ আর রং, অর্থাৎ যদি তুমি ভুল বলো। সেড দ্য স্ট্রেঞ্জার, সেই আগন্তুক বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, অর্থাৎ এই যে প্যাক্ট, প্যাক্ট মানে কিন্তু চুক্তি। ঠিক আছে, তাহলে দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ এই চুক্তিটি গ্রহণযোগ্য হয়েছিল আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, ফার্দার মানে আরও, আর আর্গুমেন্ট মানে তর্ক, অর্থাৎ আরও কিছুক্ষণ তর্ক বিতর্কের পরে এই চুক্তিটাই গ্রহণ করা হয়েছিল যে ঠিক আছে, ওকে, 8 আনাতেই ডিল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, তখন অ্যাস্ট্রোলজার কি করলো, আকাশের দিকে, এখানে হেভেন মানে অ্যাকচুয়ালি স্বর্গ, এখানে আমরা বলতে পারি উপরের দিকে, আকাশের দিকে মাথাটা তুলে সে একটা প্রার্থনা করতে লাগলো। অ্যাজ দ্য আদার লিট এ চুরুট, এখন আদার মানে কি, এখানে আদার মানে কিন্তু সেই আগন্তুক ব্যক্তিটি, ঠিক আছে, সেই স্ট্রেঞ্জার লোকটি, সে কিন্তু লিট এ চুরুট, লিট মানে হচ্ছে জ্বালানো, লাইটের পাস্ট টেন্স, লিট এ চিরুট, এখানে হচ্ছে চিরুট কিন্তু তোমাকে বলতে হবে চুরুট। ঠিক আছে, ওই যে ধূমপান করে না সেটাকে কিন্তু চুরুট বলা হয়, তাহলে সে কিন্তু একটা চুরুট ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমসেস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, এই জায়গাটা কিন্তু টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে এই লাইনটার উপরে। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমসেস, গ্লিমসেস মানে ঝলক, অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, অর্থাৎ সেই ম্যাচের আলোতে বা দেশলাইয়ের আলোতে সে কিন্তু তার মুখটা, অর্থাৎ সেই আগন্তুক ব্যক্তিটি চুরুটটা ধরানোর জন্য যেই দেশলাইটা জ্বেলেছে ওই যে সামান্যতম মুহূর্তের জন্য হলেও সেই আলোতে জ্যোতিষী কিন্তু সেই আগন্তুক লোকটার মুখটা দেখতে পেয়েছিল। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এই জায়গাটা, সে কিন্তু ম্যাচ লাইটের আলোতে তার মুখটা দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পজ, তারপরে সেখানে কিছুক্ষণ বিরতি, পজ মানে থামা, অর্থাৎ কিছুক্ষণ বিরতি, দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, আর তখন কি হলো, কার্স হুটেড, হুটেড মানে জোরে ছুটে যাওয়া, অর্থাৎ রাস্তা দিয়ে জোরে গাড়ি ছুটে গেল। যুক্তা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, যুক্তা ড্রাইভার্স মানে কি, ঘোড়ার গাড়ির চালক, অর্থাৎ ওই যে 2 চাকার যে সমস্ত ঘোড়ার গাড়ি হয় না, 2টো করে চাকা থাকে, ঘোড়াইটে নিয়ে যায়, সেই 2 চাকার ঘোড়ার গাড়ির চালক সে কি করছে, তার ঘোড়ার দিকে তাকিয়ে চেঁচামেচি করছে। সোর মানে কিন্তু এখানে চেঁচামেচি করা। ঠিক আছে, সে তার ঘোড়ার দিকে তাকিয়ে ঘোড়াটাকে চেঁচামেচি করছে, তাকে বকাবকি করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। ঠিক আছে, দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, অর্থাৎ কি ভিড়ের মধ্যে থেকে কিছু কথাবার্তার আওয়াজ ভেসে আসছে, অ্যাজিটেটেড মানে অ্যাকচুয়ালি আলোড়িত করা। ঠিক আছে, অর্থাৎ ভিড়ের মধ্যে থেকে কিছু কথাবার্তা ভেসে আসছে, ব্যাবেল মানে হচ্ছে কি ওই কথাবার্তার আওয়াজ আর কি, অ্যাজিটেটেড মানে আলোড়িত করা। দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ সেই পার্কের মধ্যে যে আলো আঁধারি খেলা ঘটছে। ঠিক আছে, সেমি ডার্কনেস মানে হচ্ছে কি অর্ধেকটা আলো এবং অর্ধেকটা অন্ধকার।
ঠিক আছে, তার মধ্যে কিছু লোক কথাবার্তা বলছে। দ্য আদার স্যাট ডাউন, সেই অপর ব্যক্তি বসে পড়লো। অপর ব্যক্তি মানে কিন্তু সেই আগন্তুক লোকটা। সাকিং হিজ চুরুট, সাক মানে অ্যাকচুয়ালি চোষা, এখানে সে কিন্তু তার সিগারেটে টান দিচ্ছে আর কি, সে তার সিগারেটে টান দিচ্ছে। পাফিং আউট, পাফিং আউট মানে ধোঁয়া বের করা, অর্থাৎ যেটা হয় আর কি, সে ধোঁয়া বের করছে। স্যাড দেয়ার রুথলেসলি, এবং সেখানে উগ্রভাবে বসে আছে। রুথলেসলি মানে মানে কোনো ম্যানার নেই, কিছু নেই, একটা অ্যারোগেন্টভাবে, ঠিক আছে, মানে এমন একটা ভাব, সে জ্যোতিষীর কিছু পরোয়া করে না, সে ভেবেই ধরেই নিয়েছে যে জ্যোতিষী তাকে ঠকাবে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, তখন আমাদের অ্যাস্ট্রোলজার কিন্তু একটু অস্বস্তিতে পড়লো। আনকমফোর্টেবল মানে তার ঠিক অস্বস্তি হচ্ছিল আর কি, ভালো লাগছিল না ব্যাপারটা। হেয়ার টেক ইউর্স আনা ব্যাক, তখন বলে এ নাও তোমার আনাটা ফেরত নাও, এক আনা ফেরত নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এইরকম চ্যালেঞ্জ কোনোদিন স্বীকার করি না, আমার ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও। ইট ইজ লেট ফর মি টুডে, আমার খুব দেরি হয়ে গেছে আজকের, আমাকে বাড়ি যেতে হবে, ছেড়ে দাও, আমি এসব চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নিই না, এইভাবে হবে না। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, তখন সে কী করলো, সে সব কিছু আবার বাঁধাচাঁদা করার জন্য প্রস্তুতি নিতে থাকলো। দ্য আদার হেল্ড ইজ রিস্ট অ্যান্ড সেড, এবং অপর ব্যক্তি মানে সেই আগন্তুক ব্যক্তিটা খপ করে তার হাতটা চেপে ধরলো, রিস্ট মানে কবজি, তার কবজিটা চেপে ধরলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ কান্ট গো আউট অফ নাও, এখন কিন্তু তুমি এর থেকে বেরিয়ে আসতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন, তুমি আমাকে টেনে এনেছো, ড্র্যাগ মানে টেনে আনা, তুমি আমাকে টেনে নিয়ে এসেছো হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এখান থেকে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, অ্যাস্ট্রোলজার তো ঠক ঠক করে কাঁপছে, সিভার্ড মানে ঠক ঠক করে কাঁপা, ইন হিজ গ্রিপ মানে তার যে ওই কবলে, গ্রিপ মানে অ্যাকচুয়ালি কবল, তার যে হাতে শক্ত করে চেপে ধরেছে সেটাতেই সে ঠক ঠক করে কাঁপছে। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার কণ্ঠস্বরটা কাঁপতে লাগলো। সেকের সেকেন্ড ফর্ম, সেক সুক, সেকেন্ড থার্ড ফর্ম, তাহলে হিজ ভয়েস সুক, তার কণ্ঠস্বর কাঁপতে লাগলো। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং ধীরে ধীরে মৃদু হতে লাগলো, সেই গলার মধ্যে সেই পাওয়ারটা নেই। লিভ মি টুডে, অ্যাস্ট্রোলজার কি বলছে, আমাকে আজকের জন্য ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি তোমার সঙ্গে আগামীকাল কথা বলবো। খুব পোলাইটলি বলছে আমাদের জ্যোতিষী। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্য অপর ব্যক্তি কি করলো, তার হাতটাকে নিয়ে তার মুখের কাছে ঠেসে ধরলো। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। সে কি বলছে, চ্যালেঞ্জ করেছো মানে তোমাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। গো অন মানে কাজ চালিয়ে যাও, তুমি আর ছাড়তে পারবে না। কাম অন, গো অন, এগুলো মানে কিন্তু চালিয়ে যাওয়া, অর্থাৎ চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার বেচারি কী করবে, সে প্রসিডেড মানে সে এগিয়ে গেলো, মানে বলতে শুরু করলো। উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, তার গলা শুকিয়ে যাচ্ছে। দেয়ার ইজ এ ওম্যান, ওই যে অ্যাস্ট্রোলজারের সেই মানে সেই শেখানো বলি সেটাই বলতে শুরু করলো। দেয়ার ইজ এ ওম্যান মানে ওই যে একটা মহিলা রয়েছে তোমাদের পরিবারে। স্টপ, সেই দাদার, অপর ব্যক্তিটি বলল, থামো তো মশাই, সেই একই রকমের বুজরুকি। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এসব কিছুই চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, সে তখন বলছে, আমি কি সফল হব, সাকসিড মানে সফল হওয়া, ইন মাই প্রেজেন্ট সার্চ, বর্তমানে আমি যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা কি আমি খুঁজে পাবো নাকি পাবো না, এইটুকুই শুধু তুমি আমাকে বলো। আনসার দিস অ্যান্ড গো, তুমি শুধু এই প্রশ্নের উত্তরটা দাও আর এখান থেকে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, আদারওয়াইজ মানে অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না, টিল ইউ ডিসগর্জ, ডিসগর্জ মানে অ্যাকচুয়ালি বের করে দেওয়া, অল ইউর কয়েন্স মানে তোমার পকেট থেকে যতক্ষণ না তুমি তোমার সব কয়েনগুলোকে বের করে দিয়ে আমার কাছে যাচ্ছ ততক্ষণ তুমি আমাকে তোমাকে আমি ছাড়বো না। দুটো করতে হবে, দুটো যে কোনো একটা, হয় আমার প্রশ্নের উত্তর দিতে হবে আর না হলে সব কয়েনগুলো তোমার যত টাকা আছে সব বের করে দিয়ে যেতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বিড়িবিড়ি করলো, মার্টার্ড মানে বিড়িবিড়ি করা। এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, ইনক্যান্টেশনস মানে হচ্ছে জাদু মন্ত্র, অর্থাৎ সে কিছু জাদু মন্ত্র বিড়বিড় করলো এবং উত্তর দিল। অল রাইট, ঠিক আছে, আমাদের জ্যোতিষে এইবারে এতক্ষণ ভয় পাচ্ছিল কিন্তু এইবারে সে গলায় জোর এনে বলছে, ঠিক আছে, আই উইল স্পিক মানে আমি বলবো। দেখো এটা ফিউচার টেন্সে আছে কিন্তু সাবজেক্ট আছে আই, তারপরে উইল, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমি বলবো।
বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দিতে পারবে? দেখো টাকার বার্গেনিংটা কিন্তু ভালো করে মনে রাখবে, কখন কত টাকা চাইছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার সে বলছে তুমি কি আমাকে 1 টাকা দিতে পারবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যে কথাটা বলবো, হোয়াট আই সে, আমি যে কথাটা বলবো ইজ কনভিনসিং, যদি বিশ্বাসযোগ্য হয়। কনভিনসিং মানে বিশ্বাসের যোগ্য, অর্থাৎ তুমি যদি তোমার যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে কি তুমি আমাকে 1 টাকা দিতে পারবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, আর না হলে আমি কিন্তু আমার মুখ খুলবো না। আজকের এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।